নতুন নকশায় বড় বাজেটের পরও বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাডলাইট সংস্কার চলছে পুরনো কাঠামোতে। এনএসসির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ। এনএসসির একটা ধারা আছে, ওরা নিজের ধারাই কাজ করতেছে। ওরা সবসময়ই মানে ওই যে আর্কিটেকচারাল যে গুরুত্বটা সেটাকে ওইভাবে মূল্যায়ন করতে চান না। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাডলাইট সংস্কার নিয়ে এবার উঠেছে গুরুতর অভিযোগ। নতুন নকশার বাজেট পাশ হলেও সংস্কার কাজ চলছে পুরনো কাঠামোর ওপর। এমন অভিযোগ স্টেডিয়াম সংস্কারের সম্পৃক্ত স্থাপত্য প্রতিষ্ঠান বশত আর্কিটেক্টরের। শুধু তাই নয়, জাতীয় ক্রীড়া পরিষদ তাদের কাছ থেকে নকশা নিলেও নিজেদের ইচ্ছে মতো কাজ করছে বলে অভিযোগ আছে। এ বিষয়ে জানতে গেলে কথা বলতে রাজি হয়নি এনএসসি। এসএম ইকবালের রিপোর্ট। ৩৯ কোটি টাকারও বেশি বাজেট নিয়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাডলাইট সংস্কার কাজ। তবে প্রশ্ন উঠেছে, এই বিপুল পরিমাণ অর্থ শেষ পর্যন্ত আবার জলে যায় কিনা। কারণ যে প্রক্রিয়ায় বসানো হচ্ছে ফ্লাডলাইট, তা আর্কিটেক্ট প্রতিষ্ঠানের করা নির্ধারিত নকশার বাইরে। নতুন নকশা অনুযায়ী মন্ত্রণালয় থেকে বাজেট পাশ করায় জাতীয় ক্রীড়া পরিষদ, যার বড় একটা অংশ নতুন করে ফ্লাডলাইটের পোল বসানোর জন্য। এজন্য ধরা আছে আলাদা বাজেট। অথচ এনএসসি কাজ করছে পুরনো পোলের ওপর, সেখানে করা হচ্ছে নামমাত্র সংস্কার। তাহলে নতুন নকশার বাজেট গেল কই? যখন রিভাইজ বাজেট হয়, আমাদের যে প্রস্তাবনা ছিল, সেই প্রস্তাবনার যে পোল মাউন্টেড যে ফ্লাডলাইট ছিল, সেই অনুযায়ী কিন্তু বাজেটটা আমরা বলেছিলাম। বাজেট পাস হয়েছে সেই অনুযায়ী, কিন্তু ওনারা পোলটা কেন জানি ওই ডিবিপি থেকে বাদ দিয়ে দিলেন। এটা পরে আমি দেখলাম, তাই আমি বললাম যে তাহলে তো আমার তাহলে তো হলো না। তা এখন এটার যথার্থ উত্তরটা আমি আসলে ওইভাবে পাই নাই। স্টেডিয়ামটিতে নতুন করে বসবে ৩৮০টি এলইডি স্পটলাইট, যার জন্য ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি টাকা। বড় খরচগুলোর মধ্যে ৫ কোটি টাকা ব্যয় হবে ডিস্ট্রিবিউশন কেবল বাবদ। ইনস্টলেশন, টেস্টিং এবং কমিশনিং বাবদ খরচ দেখানো হয়েছে ১,৩০,০০,০০০। এসব খরচের অধিকাংশই প্রচলিত বাজার দর অনুযায়ী কিনা তা নিয়ে ধোঁয়াশা রেখেছে এনএসসি। শুরুতে পরিকল্পনা ছিল বিশ্বের আধুনিক স্টেডিয়ামগুলোর আদলে শেডের বর্ডার লাইনে বসবে এলইডি লাইট। সেখান থেকে সরে এসে পোল সিস্টেমে যায় জাতীয় ক্রীড়া পরিষদ। তাদের চাহিদা মোতাবেক নকশা তৈরি করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, কিন্তু তাদের পরামর্শ ছাড়া কাজ হচ্ছে এনএসসির ইচ্ছে মতো। মানসম্পন্ন কাজ হইলে যে আমি ঠিকাদারকে আটকাবো, সেই পাওয়ারটাও আমাদেরকে দেওয়া হয়নি। এনএসসির একটা ধারা আছে, ওরা নিজের ধারাই কাজ করতেছে। এবং এই নিজেদের ধারায় কাজ করে বলেই ওটা একটা সবসময় একটা মানে হাই লেভেলের কাজ ওদের কাছ থেকে এই কারণে আশা করা যায় না, কারণ ওরা সবসময়ই মানে ওই যে আর্কিটেকচারাল যে গুরুত্বটা সেটাকে ওইভাবে মূল্যায়ন করতে চান না। একে তো সংস্কার নিয়ে দীর্ঘসূত্রিতা, তার উপর এখন যোগ হয়েছে স্বেচ্ছাচারিতা, যেন দেখার কেউ নেই। এসব বিষয়ে জানতে গেলে অজুহাতের অভাব নেই এনএসসি কর্তাদের। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে নাকি দেয়া হয়েছে কড়া নির্দেশনা, মুখ খোলা যাবে না গণমাধ্যমে। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। রুবেন আমোরিমের অধীনে প্রথমবারের মতো ওল্ড ট্রাফোর্ডে মাঠে নামতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। হোম গ্রাউন্ডে তাদের প্রতিপক্ষ নরওয়েজিয়ান ক্লাব বোডো গ্লিম্ট। ইনজুরি কাটিয়ে এই ম্যাচে ফিরতে প্রস্তুত লিসান্দ্রো মার্তিনেজ ও হ্যারি ম্যাগুইয়ার। ম্যাচটি শুরু হবে রাত ২টায়। একই সময়ে আরেক ম্যাচে মুখোমুখি হবে টটেনহাম হটস্পার ও রোমা। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে অভিষেকটা ভালো হয়নি রুবেন আমোরিমের। ইপিএল টেবিলের তলানির দিকে থাকা ইপসুইচ টাউনের বিপক্ষে পয়েন্ট হারাতে হয়েছে রেড ডেভিলদের। এবার থিয়েটার অফ ড্রিমসে প্রথমবারের মতো ইউনাইটেড ডাগ আউটে থাকবেন পর্তুগিজ কোচ।
ইপসুইচ টাউনের বিপক্ষে ম্যান ইউনাইটেডের স্কোরিংয়ের দুর্বলতা স্পষ্ট ছিল। সেটা কাটিয়ে উঠতেই অনুশীলনে দীর্ঘ সময় কাজ করেছেন আমোরিম। স্কোয়াডে মার্কাস রাশফোর্ডের মতো অভিজ্ঞ স্ট্রাইকার থাকলেও তার কাছ থেকে প্রত্যাশিত সার্ভিস পাচ্ছে না ম্যান ইউনাইটেড। চলতি মৌসুমে ১৯ ম্যাচে রাশফোর্ড করেছেন মাত্র ৫ গোল, যা বড় চিন্তার কারণ। বিষয়টি কোচেরও নজরে এসেছে। ইংলিশ স্ট্রাইকার দ্রুতই এই ঘাটতি কাটিয়ে উঠবে বলে প্রত্যাশা কোচের। I will try to help him, so we will try to improve as a team. And Rasmus and Josh and Rash will score more goals. Even Bruno has to score more goals. We need to improve as a team, and these players can score more goals. ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় প্রথমবারের মতো কোনো নরওয়েজিয়ান ক্লাবের মুখোমুখি হবে ইউনাইটেড। শক্তিমত্তায় বোডো গ্লিম্ট বেশ পিছিয়ে থাকলেও তাদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই, কারণ চলতি ইউরোপা লিগে ৪ ম্যাচে মাত্র একটাই জয় ম্যানচেস্টার জায়ান্টদের। ইউরোপা লিগ টেবিলে ১ পয়েন্ট বেশি নিয়ে গ্লিম্ট অবস্থান করছে ১২তম স্থানে। ৪ ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া ইউনাইটেড আছে ১৫ নম্বরে। অবশ্য এই ম্যাচের আগে সুখবর পেয়েছেন আমোরিম। চোট কাটিয়ে দলে ফিরতে প্রস্তুত রক্ষণের ২ ফুটবলার হ্যারি ম্যাগুয়ায়ার ও লিসান্দ্রো মার্টিনেজ। ওল্ড ট্র্যাফোর্ডে নিজের প্রথম ম্যাচ নিয়েও রোমাঞ্চিত পর্তুগিজ কোচ। হোম গ্রাউন্ডে অভিষেক স্মরণীয় করে রাখতে চান জয় দিয়ে। Everybody said to me that it will be a special time. I just want to win the game, you know, just to give that happiness to the supporters. ইউরোপা লিগে শেষ ২৭ হোম ম্যাচে একটাই হার ইউনাইটেডের। ২ বছর আগে তারা হেরেছিল রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। পল্টনে ইআরএফ মিলনায়তনে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিডের আয়োজনে বক্তব্য রাখছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সরাসরি যাচ্ছে সেখানে। রেমিটেন্স যারা করেন তাদের যেটা যদি অনুকূলে নেন, তাহলে আপনি সেটার সাথে আপনার যারা রপ্তানি করছে বা যেটার সাথে আপনি আমদানি করছেন, ওই আমদানির ফলে তাহলে আমদানিকৃত আপনার মূল্যস্ফীতি আসে কিনা ইত্যাদির বিষয় রয়ে গেছে। সেহেতু আমি আর এগুলির ভিতরে জানিছি না। আমি আবার বলি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যক্তি বিনিয়োগ, সরকারি ব্যয়, কর আহরণ এবং বৈদেশিক খাতের ব্যবস্থাপনা, এই আমি 5টা এলাকার কথা বলছি। আপনি আরও হয়তো বলা যেত। এখন আমি আরেকটা উদ্যোগের প্রয়োজন দেখি আর কি এই কাজ করতে গিয়ে এবং অন্যান্য কারণে। সেটা হলো, যেহেতু এই সরকার ধারাবাহিকতার সরকার না, সেহেতু যে সমস্ত প্রতিষ্ঠান, বৈদেশিক প্রতিষ্ঠান এই আগের সরকারের সাথে সম্পর্কে ছিল, তারা এক ধরনের নিশ্চয়তা চায় যে তাদের সাথে যে সম্পর্কগুলো ছিল সেগুলো অব্যাহত থাকবে এবং ধারাবাহিকতার ভিতরে থাকবে। এই উদ্বেগটা তাদের আছে। এই উদ্বেগটা তাদের এই কাজের মধ্যে দিয়েও আমি অনুভব করেছি। এই উদ্বেগটা তাদের আছে, যেমন হলো তারা অনেক বড় বড় কতগুলো প্রকল্পের ভিতরে ইতিমধ্যে অর্থায়ন করেছে। কোন প্রকল্প ভালো, কোন প্রকল্প মন্দ, এই আলোচনায় এই মুহূর্তে যাচ্ছি না। কিন্তু তারা বুঝতে চায় সেই প্রকল্পগুলো অব্যাহত থাকবে কিনা, ওগুলোকে শেষ হবে কিনা ঠিক মতো। এটা একটা যেমন তাদের বুঝের ব্যাপার আছে। তারা বুঝতে চায় বর্তমান সরকারের আগামী দিনের অর্থনৈতিক কৌশলের ক্ষেত্রে, দারিদ্র্য দূরীকরণের ক্ষেত্রে তারা কি পদক্ষেপের ভিতরে যাবে। তারা বুঝতে চায় যে বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনীতি কিভাবে বৈশ্বিক অর্থনীতির সাথে যুক্ত থাকবে, বিশেষ করে যে সমস্ত পরিবর্তনশীল ভূকৌশলগত অবস্থান রয়েছে, মার্কিন নির্বাচন এবং আমাদের এই এলাকাতে যে বড় দুটি দেশ আছে, তাদের সাথে আমাদের সম্পর্ক আমাদের অর্থনীতিকে কিভাবে প্রভাবিত করবে। পল্টনে বক্তব্য রাখছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। শুক্রবার থেকে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে এবার শীর্ষ 3-এ থাকার লক্ষ্য ফর্টিস এফসি। ফেডারেশন কাপেও চমক দেওয়ার লক্ষ্য মাসুদ পারভেজ কায়সারের দলের। নিজস্ব একাডেমির পাশাপাশি জাতীয় দলের ফুটবলার নিয়ে বেশ ভারসাম্যপূর্ণ দল গড়েছে ফর্টিস। আগামীতে শুধু নিজেদের একাডেমি নির্ভর দল গড়ার দিকে মনোযোগ দিতে চান ক্লাবটির সভাপতি শাহিন হাসান। ইউরোপের ক্লাব ফুটবলের আদলে একাডেমি থেকে আয়ের পাশাপাশি জাতীয় দলেও ভূমিকা রাখতে চায় ফর্টিস।
দেশের ঘরোয়া ফুটবলে গতানুগতিক ধারার বাইরে গিয়ে আলাদা পরিচিতি তৈরি করেছে ফর্টিস এফসি। গেল 2 মৌসুমের ধারাবাহিকতায় তৃতীয়বারের মতো প্রিমিয়ার লিগ সামনে রেখে ঘর গুছিয়েছে ক্লাবটি। ফর্টিসের মূল উদ্দেশ্য নতুন নতুন ফুটবলার তৈরি করা। আছে নিজস্ব একাডেমি। বয়স ভিত্তিক পর্যায়ে অনূর্ধ্ব 18 টুর্নামেন্টের শিরোপা এরই মধ্যে শোকেসে শোভা পেয়েছে ফর্টিসের। গেল মৌসুমে লিগে 18 ম্যাচে 6 জয়ে 24 পয়েন্ট নিয়ে ষষ্ঠ হয়েছিল ক্লাবটি। এবার নিজেদের একাডেমির 7 ফুটবলার সহ জাতীয় দলের 2 জন নিয়ে বেশ ভারসাম্যপূর্ণ দল করেছে ফর্টিস এফসি। লক্ষ্য লিগের শীর্ষ 3-এ থাকা, সঙ্গে ফেডারেশন কাপেও চমক দিতে চায় ফর্টিস। ফরেন যেমন আগে যে 5টা ফরেন ছিল ওরাই আছে, দেশি প্লেয়ার ম্যাক্সিমাম আগের আছে। লাস্ট টাইমে 6 জন প্লেয়ার নিয়েছি। পিয়াস নোভা আমার টিমে আছে, দিদার ছিল, দিদার আমার আছে, এক্স ন্যাশনাল তো আছেই, এবং এই 2 জন রানিং প্লেয়ার আছে। ওভারঅল মিলে আমার টিম সিনিয়র জুনিয়র এবং আমার একাডেমি প্লেয়ার আছে 7 জন, যেটা আমরা নিজে তৈরি করি। একাডেমি প্লেয়ার 7 জন, জুনিয়র সিনিয়র আমার টিম মোটামুটি আমি আই হোপ ভালো করবো ইনশাল্লাহ। লক্ষ্যটা 1 থেকে 3 থাকা লিগের মধ্যে। আর যেহেতু টুর্নামেন্টের ব্যাপার কিন্তু সবারই একটা টার্গেট থাকে, চ্যাম্পিয়ন ওটা খুব ইজি ব্যাপার, কোনো প্রবলেম হয় না। আই হোপ ইনশাল্লাহ ভালো কিছু হবে। ইউরোপের ফুটবলে নিজস্ব একাডেমিতে তৈরি হওয়া ফুটবলারদের সুফল ভোগ করে থাকে ক্লাবগুলো। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবগুলোর বড় অঙ্কের অর্থ আসে একাডেমি থেকে। বাংলাদেশের ফুটবলেও সে ধারা আনার লক্ষ্য ফর্টিসের। নিজেদের একাডেমিতে তৈরি ফুটবলার অন্য ক্লাবে বিক্রি করে অর্থ আয়ের পাশাপাশি জাতীয় দলেও ভূমিকা রাখতে চায় ফর্টিস। আমি যদি নিজের পয়সা দিয়ে টিম করি, হয়তো 2 বছর 3 বছর 4 বছর ভালো লাগবে, এর বছর কিন্তু আপনার টিমটা এরপর আর ভালো লাগবে না। তো একাডেমিটা করার কথা ন্যাশনাল টিমে কিছু ভালো প্লেয়ার প্রডিউস করা, এবং পাশাপাশি যে বলবো ফুটবলটাকে আপনি যদি বিজনেস হিসেবে না নেন, কোনো আপনি ফুটবলটাকে ভালোভাবে নিতে পারবেন না। তো আমি একাডেমিটা করেছি অ্যাজ এ বিজনেস হিসেবে। যেমন ধরেন আমি 10টা প্লেয়ার যদি রেডি করে, যেমন 7টা প্লেয়ার আমি বিপিএল নিয়ে আসলাম, আমি 7টা প্লেয়ার কিনা লাগলো না। অবশ্যই যদি আমার প্লেয়ারগুলো ভালো হয়, আমি অন্য দলে বিক্রি করতে পারবো। ভবিষ্যতে নিজেদের একাডেমিকে আরও আধুনিকায়নের লক্ষ্য ফর্টিসের। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। বাগেরহাটে সাফ নারী ফুটবল জয়ী দলের কোচ মিরনা খাতুনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়াঙ্গনে পদকজয়ীদের এই সংবর্ধনার আয়োজন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। দেশের সুনাম বয়ে আনা ফুটবল দলের কোচ বাগেরহাটের কৃতি সন্তান মিরনাকে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। এর আগে আন্তর্জাতিক পর্যায়ে বাহরাইনে ভারোত্তোলনে অংশ নিতে যাওয়া বাকি বিল্লা সহ 6 জন খেলোয়াড়কে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নতুন নকশায় বড় বাজেটের পরও বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাডলাইট সংস্কার চলছে পুরনো কাঠামোতে। এনএসসির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনের সঙ্গেই থাকুন সময়ের।